এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান, তা না হলে কিন্তু আমি চেঁচাবো। সাহস থাকলে চেঁচা দেখি কেমন পারিস। আমার বিরুদ্ধে কিছু বলা বা করার আগে আগাগোড়া ভেবে নিস। এত কিছুর পরেও আপনার মুখে কথা বের হচ্ছে। আমি তো কোনো অন্যায় করিনি, যা করার তুই করেছিস। বান্ধবীর বাসায় গিয়েছিস, তাও এত সেজে গুজে, এর শাস্তি তো পেতেই হবে। আমি আপনার পায়ে পড়ছি, প্লিজ যান এখান থেকে। জুই জেগে গেলে মান সম্মান থাকবে না। তাহলে তুই আমার রুমে চল। আ- আমি আমি আপনার ঘরে? সকাল 6:40 ঘুম ভেঙেও যেন ভাঙছে না। চোখ পিট পিট করে তাকালো আদিবা। সারা শরীরে কেমন অস্বস্তিকর ব্যথা, গলার দিকটা একটু বেশি ব্যথা করছে। আদিবা বেশ চেষ্টা করে উঠে বসলো, সাথে সাথে ভিমরি খাওয়ার অবস্থা। তার পাশে আয়েশ করে ঘুমিয়ে আছে আদিত্য। আদিত্য আদিবার জীবনের একমাত্র শনি, যে কিনা ছোটবেলা থেকেই আদিবার ঘাড়ে চড়ে আছে। আদিবার চারপাশটা ভালো করে দেখে নিল। না, সে নিজের রুমে নয়, আদিত্যের রুমে আছে। ধীরে ধীরে রাতের সব ঘটনা মনে পড়তে লাগলো। রাতে আদিবা নিজের রুমেই ঘুমিয়েছিল, কিন্তু আদিত্য তাকে জোর করে এই রুমে নিয়ে এসেছে। তারপর যা যা করেছে সেসব ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা আদিবার নেই। আদিবা কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে গিয়েছিল। আদিবা তাড়াতাড়ি উঠে নিজের ঘরে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু তাতে সফল হতে পারল না। আদিত্য দরজা লক করে রেখেছে। কিভাবে লক করেছে সেটা আদিবার জানা নেই, শুধু এইটুকু জানে যে দরজাটা খোলার ক্ষমতা তার নেই। কিছুক্ষণ চেষ্টার পর ব্যর্থ হয়ে ফিরে আসলো। এখন কি করবে মাথায় ঢুকছে না। সবাই জেগে যাওয়ার আগেই এখান থেকে যাওয়া উচিত। সবাই যদি জানে সে আদির সাথে রাত কাটিয়েছে, মান সম্মান থাকবে না। আদিবা কোনো উপায় না পেয়ে আদিকে গিয়ে ডাকলো। শুনতে পাচ্ছেন ভাইয়া, শুনতে পাচ্ছেন? আদি চোখ বন্ধ রেখেই আড়মোড়া ভেঙে জবাব দিল। কি হয়েছে? সাত সকালে এইভাবে চেঁচামেচি করছিস কেন? দরজাটা খুলে দিন। আদি এবার চোখ খুলল। দরজা খুলে দিব মানে? রুমে যাব না? এটা কি বন জঙ্গল? আমি আমার রুমে যাব, সেটাই বলেছি। সবাই যদি জেগে যায় মুখ দেখাবো কি করে? কেন, মুখে আবার কি হয়েছে যে মুখ দেখাতে পারবি না? আপনার কি একটুও লজ্জা নেই? এত অভিনয় কি করে করেন আপনি? এত কিছুর পরেও কথা বলছেন আপনি? লজ্জা পাওয়ার মতো কিছু করেছি বলে তো মনে পড়ছে না। কি করতে বাকি রেখেছেন? যতটা করার কথা ছিল ততটা করিনি। ঠোঁট থেকে কোমর পর্যন্ত সীমাবদ্ধ ছিলাম, এর বাইরে যাইনি। আপনি কতটা নিচে নেমে গেছেন ভাবতে পারছেন? যে মেয়ে ক্লাস 9-এ থাকতে প্রেম করতে পারে, সে এখন আমাকে উপর নিচ শেখাচ্ছে। আপনি ভুল কিছু বললাম? তুই এসবে অভ্যস্ত না। চুপ করুন। আপনার সাথে কথা বলতেও আমার রুচিতে লাগছে। উচিত কথা সবারই গায়ে লাগে। আর একটাও বাজে কথা বলবেন না। দরজা খুলুন, আমি যাব। নিজেকে আয়নায় দেখেছিস? মানে? গলায় লাভ বাইট চকচক করছে, জামা আর চুলেরও নাজেহাল অবস্থা। আপনি আমার ভাই, ভাবতেও ঘৃণা হচ্ছে। কি করে পারলেন আপনি? পারলাম আর কই, কান্নার জন্য তো পুরো কোর্স কমপ্লিট হলো না। যাই হোক, ঘৃণায় যখন করবি তাহলে এইটুকুর বাকি থাকবে কেন? বাকিটুকু করে ফেলি। আপনি চুপ করবেন? আচ্ছা করলাম, কিন্তু প্যান প্যান করবি না, ঘুমাবো। দরজাটা খুলে দিয়ে ঘুমান। আদি উত্তর দিল না, উল্টো ঘুরে শুয়ে পড়ল। এসবের মানে কি? কোন ধরনের হেয়ালি এটা? আর একটা কথা বলবি তো থাপ্পড় মেরে সব কটা দাঁত ফেলে দিব। মান সম্মান শুধু আমার যাবে না, আপনারও যাবে। গেলে যাবে, আমার সম্মান নিয়ে তোকে ভাবতে হবে না। সবাইকে বলে দিব আপনি জোর করে আমার সাথে। তোর সাথে কি কি করেছি বল? চুপ কেন, বল কি করেছি? কিছুই করিনি। আমার সাথে বাড়াবাড়ি করবি তো কাল যা যা ছাড় দিয়েছি আজ দিব না। আপনি এত ক্যারেক্টারলেস হবেন ভাবতেও পারিনি। যা যা ভাবার ভাব, কিন্তু এখন ঘুমাতে দে। আমার ঘুম ভাঙবি তো তোর কপালে দুঃখ আছে। দরজাটা খুলুন। তুই ভালো কথার বেয়ে না, দাঁড়া মাকে ডাকছি। বলেই আদি মা বলে গলা ছাড়ল। আদিবা কি করবে ভেবে না পেয়ে তাড়াতাড়ি গিয়ে আদির মুখ চেপে ধরল। পাগল হয়ে গেছেন আপনি? এমন ছেলে মানুষই কেন করছেন? বলে আদি আদিবাকে জড়িয়ে নিয়ে শুয়ে পড়ল। আদিবা নিজেকে ছাড়াতে ছটফট করতে লাগলো। আদিবা, অনেক বাড়াবাড়ি করেছিস, আর না, ঘুমাতে দে। আদির সাথে শক্তিতে পেরে উঠল না আদিবা, তাই বাধ্য হয়ে আদির সাথে শুয়ে রইল। প্রায় ঘন্টাখানিক পর আদিবার খোঁজ শুরু হলো, কারণ সকালের নাস্তা সে বানায়, তাই সে না থাকায় নাস্তার ব্যবস্থা হয়নি। তার উপর বাসা ভর্তি লোকজন, নানান রকমের কাজ। আদিত্যের মা আদিবাকে গলা ছেড়ে ডাকছেন। আদিবা শুনতে পাচ্ছে, কিন্তু উত্তর দেওয়ার উপায় নেই। কেটে গেল আরো কিছুক্ষণ। আজ আদিবার কপালে দুঃখ আছে সেটা সে জানে। প্রায় 9টার কাছাকাছি আদির ঘুম ভাঙল।
শুধু শুধু ভাঙেনি, আদির মা দরজায় কড়া নাড়ায় ভেঙেছে। আদি বেশ ধীরে সুস্থে উঠে বসলো, যেন কোনো কিছুই ঘটেনি। কিন্তু এদিকে ভয়ে আদিবার হাত পা কাঁপছে, চোখ মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছে। দরজা খোলার সাথে সাথে তার দিকে ভয়ানক ঘূর্ণিঝড় বয়ে আসবে সন্দেহ নেই। আদি আদিবার দিকে তাকালো। আদিবা ভীতু হরিণের মতো আদির দিকে তাকিয়ে আছে। এমন মুখ করে থাকার কি আছে? দেখে মনে হচ্ছে শোক দিবস পালন করছিস। বাথরুমে গিয়ে চোখে মুখে পানি দে। আমি দেখছি মা কেন রাখছে। আদির কথাটা আদিবার পছন্দ হয়েছে। হ্যাঁ, ওয়াশরুমেই একমাত্র জায়গা যেখানে সে লুকাতে পারে। তাই আর কিছু না ভেবে ওয়াশরুমে চলে গেল। আদি গিয়ে দরজা খুলল। আদির মা আর জুই দরজার সামনে দাঁড়িয়ে আছে। মায়ের হাতে চায়ের ট্রে। চাটা এগিয়ে দিয়ে রুবিনা বেগম বললেন, সরি বাবা, চা দিতে দেরি হয়ে গেল, আরও আগেই দিতাম, কিন্তু আমি সকালে চা খাই না মা, কফি খাবো। ও আমি এখনই করে আনছি। তোমার করতে হবে না মা, আদিবা হাতের কাজটা শেষ করে বানিয়ে দিবে। আদিবা দিবে? হ্যাঁ, ওয়াশরুমে আমার কাপড় ধুচ্ছে, কাল ধোয়ার কথা ছিল কিন্তু ধোয়নি, তাই সকালে ধুচ্ছে। কাপড় ধুয়ে কফি বানাবে। মা তাই? ও এখানে আর আমরা ওকে খুঁজে হয়রান হয়ে যাচ্ছিলাম। কেন? খোঁজাখুঁজির কি আছে? ও তো ছোট বাচ্চা না যে সে হারিয়ে যাবে। না মানে সকালের নাস্তা ও বানাই তাই। ও কিন্তু ও তো ব্যস্ত। আজ অন্য কাউকে বলো নাস্তা বানাতে। রুবিনা বেগম আর কিছু না বলে বেরিয়ে গেলেন, সাথে জুইও। কিছু দূর গিয়ে জুই বলতে শুরু করলো, কাকিমণি কি বলো তো, আমার কি মনে হয় আদি ভাইয়া এখনো আদিবাবুকে ভালোবাসে আর ওকেই বিয়ে করবে। অসম্ভব, এ কিছুতেই হতে পারে না। কিন্তু ওর হাব ভাব তো এমনটাই মনে হয়। আদি অন্য যাকেই পছন্দ করুক আমরা মেনে নিব, কিন্তু আদিবাকে কিছুতেই না। কেন আদিবাবুকে না কেন? আদিবার জন্য আমরা অনেক বছর আদিত্যকে কাছে পাইনি। আমি চাই না আবারও এমন কিছু ঘটুক। যে করেই হোক আদিবাকে আদিত্যর জীবন থেকে বিদায় করতেই হবে। আমি আজকেই এর একটা বিহিত করব। এদিকে রুবিনা বেগম চলে যাওয়ার পর আদিত্য বলল, ম্যাডাম বাইরে আসতে পারেন, মা চলে গেছে। আদিবা বাইরে আসলো। তারপর ফ্যাল ফ্যাল করে তাকালো আদির দিকে। আগেই তো বলেছিলাম ভয় পাওয়ার কিছু নেই, যেটা সামলাতে পারবো না সেই কাজ আমি করি না। এখন নিচে যা, আমার জন্য কফি নিয়ে আয়। আদিবা কথা বাড়ালো না, চলে যেতে চাইলো। এই দাঁড়া, চুল ঠিক করে গলা ঢেকে তারপর যা। আর রাতের ব্যাপারে কাউকে কিছু বলবি না। আদিবা মাথা নাড়ল। তারপর ওড়না দিয়ে ভালো করে গলা ঢেকে চুল ঠিক করে নিচে গেল। আদিবা নিচে যাবার কিছুক্ষণ পরেই আদি নিচে নেমে আসলো। এসেই টেবিলে বসলো, বাকিরাও আছে। আদিবা রান্নাঘরে কফি বানাচ্ছে, কাজের মহিলা আর রুবিনা বেগম নাস্তা। রান্নাঘর আর খাবার টেবিল কাছাকাছি হওয়ায় সব কথা শোনা যায়। আদিকে দেখে আদিত্যের বাবা বললেন, আদি, তুমি এতদিন পর দেশে এসছো, তাই আমি চাচ্ছি একটা গেট টুগেদার আয়োজন করে সবার সাথে তোমাকে নতুন করে পরিচয় করিয়ে দিতে। তোমার কোনো আপত্তি নেই তো? না, আপত্তি কিসের? যা ভালো বুঝো করো, কিন্তু এই দেশে থাকার আবদার করো না। আমি এখানে বেশি দিন থাকবো না, আবার ফিরে যাব। সে না হয় পরে দেখা যাবে। আপাতত আজ সন্ধ্যায় বাসায় থেকো, আর চাইলে পুরনো বন্ধুদের দাওয়াত করতে পারো। আইডিয়াটা খারাপ দাওনি, আমার সবার সাথে দেখা করা উচিত। আচ্ছা তাহলে পার্টির আয়োজন করা যাক। আমি সব আয়োজন করে রেখেছি। ক্যাটারিংয়ের লোক কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তুমি তোমার বন্ধুদের দাওয়াত করে দাও। আদি হ্যাসূচক মাথা নেড়ে খেতে শুরু করলো। খাওয়া শেষে ড্রয়িং রুমে গিয়ে বসলো। তারপর সব পুরনো বন্ধুদের ফোন করে দাওয়াত দিতে শুরু করলো। আর আদির বাবা আত্মীয়দের দাওয়াত দিচ্ছেন। এর মধ্যে আদিবা কফি নিয়ে এসে আদিত্যের সামনে রাখলো। হঠাৎ করে আদিবাকে দেখে থেমে গেল। ভূত দেখার মতো চমকে উঠে তাকালো আদিবার দিকে। এমন একটা ভাব যেন পৃথিবীর সবচেয়ে বড় ভুলটা এইমাত্র সে করে বসেছে। কি হয়েছে? এভাবে তাকিয়ে আছেন কেন? কোনো ভুল করেছি? বিরাট বড় ভুল। বলেই আদি উঠে গিয়ে বাবার সামনে দাঁড়ালো। বাবা, পার্টি বাসায় না করে অন্য কোথাও করা যায় না? কিন্তু সবাইকে তো বাসার কথা বলে দিয়েছি। আইসি। উফ, আমি কি করে ভুলে গেলাম। কেন, কোনো সমস্যা হয়েছে? সমস্যা তো হয়েছেই। আচ্ছা হোক, আমি সামনে নিতে পারবো। বলে আদি বাইরে চলে গেল। বিকেলের দিকে আদি বাসায় ফিরল। যেহেতু আদি সারাদিন বাসায় ছিল না, তাই আদিবার দিনটা ভালোই কেটেছে। আদিবা সারাদিনে আদির ঘর গোছানো থেকে শুরু করে কাপড় গোছানো সব কাজ করে রেখেছে। প্রয়োজনীয় সব জিনিস লাগেজ থেকে বের করে হাতের কাছে সাজিয়ে রেখেছে, যেন বাসায় ফিরে আদিবাকে ডাকাডাকি না করে। কিন্তু কে শোনে কার কথা? আদি বাসায় ঢুকে ঘরে যাওয়ার আগেই আদিবাকে ডাকতে শুরু করলো। আদিবা, এই আদিবা। আদিবা শুনলো ঠিকই, কিন্তু উত্তর দিল না। আদি আবারও গলা ছাড়লো। আদিবার বাচ্চা, কোথায় তুই? ডাকছি কথা কানে যায় না কি? আদিবা রান্নাঘরে ছিল। আদির ডাকে বেশ বিরক্তি নিয়ে আদির কাছে এগিয়ে গেল।
কি হয়েছে, এটা কি গরুর মতো চেঁচাচ্ছেন কেন? বললি তুই? বাসায় আসতে না আসতেই শুরু হয়ে গেল। সাহস বেড়ে গেছে মনে হচ্ছে। ভদ্রভাবে কথা বলুন, বাসায় অনেক লোকজন, সবাই কিভাবে তাকাচ্ছে দেখেছেন আপনি? তুই এত পটর পটর করার সাহস পাচ্ছিস কোথা থেকে সেটাই বুঝতে পারছি না। দাঁড়া, আজ তোর হচ্ছে। বলেই আদিবার হাত ধরে টানতে শুরু করলো। কি হচ্ছে এটা কি এসব? মান সম্মানের পুরো 12টা বাজিয়ে ছাড়বেন দেখছি। হাত ছাড়ুন বলছি। আদিবা চেঁচিয়ে বললেও আদির কান পর্যন্ত আদিবার কথা পৌঁছালো না। সে আদিবাকে টানতে টানতে নিজের ঘরে চলে গেল। এদিকে ড্রয়িং রুমে বসে থাকা সবাই অবাক চোখে তাকিয়ে আছে। সবার মাঝে জুই, অরিন, সাদিয়াও আছে। ওদের দেখে জুই বলে উঠল, বড় চাচা শুধু শুধু এত কিছুর আয়োজন করলো, এতগুলো মেয়েকে দাওয়াত করে নিয়ে আসলো, এতে কি কোনো কাজ হবে? বাজি ধরে বলতে পারি বিয়ে তো দূর, ভাইয়া আদিবাপু ছাড়া কারো দিকে ফিরেও তাকাবে না। অরিন আপু, তোমার কি মনে হয়? ঠিক বলেছিস, আমিও মাকে বারবার নিষেধ করেছি এইভাবে মেয়েদের পরিবার সহ ডেকে এনো না। আগে ভাইয়ার সাথে কথা বলো। ভাইয়া কাউকে পছন্দ করবে না, উল্টে রেগে যাবে। কিন্তু কে শোনে কার কথা? মায়ের ধারণা এখান থেকে কাউকে না কাউকে ভাইয়ার ভালো লাগবেই। কিন্তু আমার মনে হয় ভাইয়া আদিবাপুকে ভালোবাসে। দেখো না, 1 মিনিটও আপুকে ছাড়া থাকতে পারে না। ভাইয়ার সব দিক বদলে গেলেও এই একটা বিষয়ে একটুও বদলায়নি। ছোটবেলায় যেমন আদিবার জন্য বেপরোয়া ছিল, এখন তেমনি আছে। এদিকে রুমে এসে আদিবাকে বিছানায় ছুঁড়ে ফেলে দিল। আদিবার ধৈর্যের সীমা পেরোলো। রাগী কণ্ঠে বলে উঠল, এই আপনার সমস্যাটা কি একটু বলবেন? সমস্যা আমার নয় তোর, তাও একটা না অনেক। কয়টা শুনবি? আমার কি সমস্যা? হ্যাঁ, এসেছেন থেকেই জ্বালাচ্ছেন আপনি। আপনার এমন আচরণ আর নিতে পারছি না আমি। ভুলে যাবেন না, আমি আর ছোট নেই। ও তাই নাকি? হ্যাঁ তাই, নিজেকে সংযত করুন। কারণে অকারণে এইভাবে ডাকবেন না। আমরা আর ছোট নেই যে ছেলে মানুষই করব। আপনাকে সাবধান করে দিচ্ছি, আমার থেকে দূরত্ব বজায় রাখুন আপনি। তুই আমাকে সাবধান করছিস, নিজের অবস্থানটা হয়তো ভুলে গেছিস তাই না? সমস্যা নেই, আমি মনে করে দিচ্ছি তুই বিনা খরচে আমাদের বাসায় থাকিস। সহজ ভাষায় যেটাকে বলে আশ্রিতা। আর একজন আশ্রিতার দায়িত্ব তার মালিককে খুশি রাখা। আদির কথাটা হয়তো আদিবার খারাপ লেগেছে, তাই গলা নিচু করে বলল, কি কি করতে হবে বলুন, করে দিচ্ছি। যা যা করতে হবে সব একবারে বলুন, আমি সব একসাথে করে দিব। তবুও একটু পরপর ডাকবেন না। এখন তোর কথায় আমাকে চলতে হবে? এই আপনি এত তেড়া কেন? একটা মানুষ এতটা তেড়া কি করে হতে পারে ভেবেই পাচ্ছি না আমি। মুখ সামলে কথা বল। বলে হাতে থাকা প্যাকেটটা ছুঁড়ে দিল আদিবার দিকে। কি এটা? শাড়ি, আমি ফ্রেশ হতে যাচ্ছি, তুই চেঞ্জ করে শাড়িটা পরে নে। আমি হঠাৎ শাড়ি পরতে যাব কেন? গতকাল কেন পরেছিলি? আমার ইচ্ছে হয়েছিল তাই পরেছিলাম, আজ কেন পরবো? তোর স্মৃতিশক্তি খুবই খারাপ আদিবা। তুই হয়তো ভুলে গেছিস কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস। আমার কথার অবাধ্য হলে কি কি পরিস্থিতির সম্মুখীন হতে হয় সেটাও হয়তো ভুলে গেছিস। তাই ছোটবেলার ইতিহাস মনে করিয়ে দেওয়াটা জরুরি হয়ে পড়েছে। বলে এগিয়ে আসলো আদিবার খুব কাছে এসে বসলো। তারপর হুট করে গলা থেকে ওড়নাটা নিয়ে নিল। আদিবার তাড়াতাড়ি সরে বসলো। কি করতে চাইছেন? সাবধান, কাছে আসবেন না। কেন কাছে আসলে কি করবি? ভুলে যাবেন না, আজ বাসায় অনেক লোকজন, খারাপ কিছু করতে চাইলে আমি কিন্তু চেঁচাতে বাধ্য হব। আদিবার কথায় আদি ভয় পাওয়া তো দূরে থাক, এমন একটা ভাব নিল যেন আদিবার কথা সে শুনতেই পায়নি। হাত বাড়িয়ে হ্যাচকা টানে আদিবাকে আবারও নিজের কাছে নিয়ে আসলো। আদিবা অসহায় কণ্ঠে বলল, ভাইয়া। এত আস্তে কেন? চেঁচা, যত খুশি চেঁচা। সম্মান গেলে বাবার যাবে, আমার তাতে কি? সবাই বলবে আহমেদ সাহেবের ছেলেটা অমানুষ হয়েছে। কথা বলতে বলতে আদি ওড়না দিয়ে আদিবার হাত দুটি শক্ত করে বেঁধে নিল। ভয়ে আদিবার চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেল। আদি যেই জামায় হাত দিতে যাবে, আদিবা কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আমি শাড়ি পরবো। শাড়ি তো তোকে পরতেই হবে, তুই চাইলেও পরাবো না চাইলেও পরাবো। এই শাস্তি শাড়ির জন্য না, আমার সাথে তর্ক করার জন্য। আচ্ছা ভয় পাচ্ছিস যখন, তাহলে শাস্তির ধরনটা বদলে দেই। বলে আদিত্য আদিবাকে কোলে তুলে নিল। আদিবা অবাক চোখে তাকিয়ে আছে আদির দিকে। আদি তাকে কোলে নিয়ে বাথরুমে গেল। তারপর নিচে বসিয়ে দিল। হাতের বাঁধনটা খুলে ওড়নাটা মুখে বেঁধে দিয়ে বলল, ভাবিস না তুই চেঁচাবির জন্যে মুখ বেঁধেছি, এখন আমাকে অনুরোধ করবি তাই বেঁধে নিলাম। যত যাই হোক তোর অনুরোধ আবার ফেলতে পারি না। যাই হোক দরজায় ধাক্কাধাক্কি কিংবা খোলার চেষ্টা করবি তো তার ফলাফল এর চেয়েও ভয়ানক হবে। বলে উঠে দাঁড়ালো আদি। আদিবার বুঝতে বাকি রইল না আদিত্য কি করতে চলেছে। ছোটবেলায় কিছু হলে আদি এভাবেই তাকে বাথরুমে আটকে রাখত, যতক্ষণ না তার রাগ কমতো
অন্ধকারে বসে থাকতে হতো আদিবাকে। আদিবা ছোটবেলা থেকেই অন্ধকার ভয় পায়, সেই ভয় আজও কাটিয়ে উঠতে পারেনি। তাই আদি উঠে দাঁড়াতেই আদিবা তাড়াতাড়ি আদির হাত আঁকড়ে ধরল। আদি আঁকড়ে থাকা হাতের দিকে একবার তাকালো, তারপর আদিবার চোখের দিকে তাকালো। চোখ দুটি ছলছল করছে। ভয় পেয়েছিস? আদিবা ফ্যাল করে তাকিয়ে রইল। একটু আগে না বলছিলি বড় হয়ে গেছিস? আদিবার চোখ নামিয়ে আদির হাত ছেড়ে দিয়ে নিজের কান ধরার চেষ্টা করে বুঝতে চাইল সে ক্ষমা চাইছে, কিন্তু হাত কান পর্যন্ত যাওয়ার আগেই আদি একটানে আদিবাকে বুকে জড়িয়ে নিল। এখনো অন্ধকারকে এত ভয় পাস? আদিবা জবাব দিল না, শুধু মাথা তুলে তাকালো। আদি কপালে চুমু এঁকে দিয়ে বলল, চোখে মুখে পানি দে। এত ভয় পাওয়ার মতো কিছু ঘটেনি, আমি আছি তো। আদি বাইরে চলে গেল। আদিবা বোঝার চেষ্টা করলো আদিত্য কেন এমন করছে। সে কি বুঝতে পারছে না আদিবা আর ছোট নেই? চাইলে একটা যুবতী মেয়েকে বুকে টেনে নেওয়া যায় না কপালে চুমু আঁকা। যাই হোক, এখন দেরি করলে আদি তাকে বাথরুমে আটকে রাখবে বুঝতে পারলো। তাই বাধ্য হয়ে চোখে মুখে পানি দিয়ে এসে শাড়িটা হাতে নিল। লাল টকটকে শাড়ির সোনালি আঁচল দেখে বেশ অবাক হলো আদিবা। আদির দিকে তাকাতেই আদি বলল, কোন সমস্যা? না মানে এই শাড়িটা আমার জন্য। তো অন্যজনের হলে তোকে দিতাম নাকি? নতুন বউয়ের শাড়ির মতো লাগছে। আমি কখনো এত লাল শাড়ি পরিনি। আমার রুচি খারাপ তাই বলতে চাইছিস? আমি তো এমনটা বলিনি। বলেই আদিবা তাড়াতাড়ি শাড়িটা পরতে শুরু করলো। যদিও সে মাঝে মাঝে শাড়ি পরে, কিন্তু একা একা শাড়ি পরা অনেকটাই ঝামেলার। কুচি ঠিক করতে সমস্যা হচ্ছে। আদিবার অসুবিধা হচ্ছে দেখে আদি এগিয়ে আসলো। কোনো কথা না বলে সোজা আদিবার পায়ের কাছে বসে কুচি ঠিক করতে শুরু করে দিল। আদিবা অবাক হলো। কি করছেন আপনি? আমার গুরুজন, উঠুন প্লিজ, পায়ে হাত দিবেন না। আমি চাই না সবার সামনে শাড়ি খুলে যাক, তাই হেল্প করছি। এর বেশি কিছু না, তাই পাকামি করিস না। বলেই আদি শাড়ির কুচিতে মনোযোগ দিল। আদিত্য শাড়ি ঠিক করে দিয়ে উঠে দাঁড়ালো। আদিবা নিচু গলায় বলল, আমি এখন যাই। যা। আদিবা এক ছুটে বেরিয়ে গেল, কিন্তু নিচে যেতেই আদিত্যের মা তাকে টানতে টানতে নিজের ঘরে নিয়ে গেলেন। তোকে আমি কি বলেছিলাম আদিবা? আমি আমি ভাইয়াকে নিষেধ করেছিলাম কাকিমণি। তুমি যা যা বলেছিলে বলতে চেয়েছিলাম, কিন্তু ভাইয়া শোনার আগেই রেগে গেল। শুধু বলেছিলাম আমার থেকে দূরে থাকতে, তাতেই রেগে আমাকে। তোকে কি কি করেছে? হ্যাঁ, মেরে ফেলেছে? কই, আমি তো দেখতে পাচ্ছি না কিছু করেছে। দিব্যি তো আছিস। শোন আদিবা, একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি, তুই আদিকে যতই নিজের কাছে টানার চেষ্টা কর না কেন, আমরা তোকে কিছুতেই মেনে নেব না। এত বছর ধরে তোকে খাইয়ে পরিয়ে মানুষ করেছি, তার প্রতিদিন এভাবে দিস না। আমাদের একমাত্র ছেলেকে তুই কেড়ে নিস না। আজ পার্টিতে আদির বউ বাছাই করব, তুই আজ অন্তত ওর সাথে লেপ্টে থাকিস না। বলে আদিবাকে এক প্রকার ধাক্কা দিয়ে রুবিনা বেগম বেরিয়ে গেলেন। আদিবার নিজের কাছেই নিজেকে অসহায় মনে হলো। কি করবে এখন? সে ভাইয়ার কাছ থেকে দূরে থাকতে চাইলে ভাইয়া তাকে শাস্তি দেয়, আর ভাইয়ার কথা শুনলে তার পরিবার। আদিবা মন খারাপ করে বেরিয়ে আসলো। তারপর নিজ মনে কাজে লেগে পড়লো। সবার সব কাজ হাতে হাতে করে দিচ্ছে। দেখতে দেখতে পার্টির সময় হয়ে গেল। আদি একবার রেডি হয়ে নিচে আসলো। বাগানের দিকে পার্টির আয়োজন করা হয়েছে, তবে ঘরেও অনেক আত্মীয় রয়েছে। আদির মা এগিয়ে এসে আদির হাত ধরলেন। মাশাআল্লাহ, আমার ছেলে কত বড় হয়ে গেছে। কালো স্যুটে তোকে খুব সুন্দর লাগছে বাবু। মা কি যে বলো না। হয়েছে, লজ্জা পেতে হবে। চল তোকে সবার সাথে পরিচয় করিয়ে দিই। মা বলছিলাম কি? কি? না কিছু না। বলে আদি চারদিকে চোখ বোলালো। তার চোখ আসলে আদিবাকে খুঁজছে। আদি, ওর নাম নীলা, তোর শিউলি ফুপির মেয়ে। মায়ের কথায় ধ্যান ভাঙলো আদির। ও আচ্ছা, ভালো আছেন আপু? আদির অদ্ভুত সম্বোধনে অবাক হলেন রুবিনা বেগম। ও তোর চেয়ে অনেক ছোট আদি। তাতে কি মা, ছোট বড় সবাইকে সম্মান করা উচিত। এক্সকিউজ মি, আমি একটু আসছি। বলে আদি এগিয়ে গিয়ে অরিনের পাশে বসলো। অরিন, আদিবা। আদির কথা শেষ হওয়ার আগেই অরিনের পাশে বসে থাকা এক মহিলা বলে উঠলেন, অরিন, ওই লম্বা চুলের মেয়েটা কে রে? কোনটা খালা? চারিদিকে তো অনেক মেয়ে। আরে ওই যে লাল শাড়ি পরা মেয়েটা। কি লক্ষ্মী আর শান্ত, কখন থেকে একা হাতে সব সামলাচ্ছে। মহিলার ইশারা করা দিকে অরিনের সাথে আদিও তাকালো। মহিলা আদিবার কথা জিজ্ঞেস করছে দেখে আদির কিছুটা খটকা লাগলো, কিন্তু কিছু বলল না। অরিন উত্তর দিল, ও, ওটা তো আদিপা, মেজো চাচার মেয়ে। তাই বল, দেখেই বোঝা যাচ্ছে ভদ্র করে মেয়ে। আসলে তোর তিয়ান ভাইয়ের জন্য মেয়ে খুঁজতেছি কিনা।
কথাটা শোনা মাত্র আদির তেলবেগুনে জ্বলে উঠল। কোনো কিছু না ভেবে সোজা বলে উঠল, ওর বিয়ে ঠিক হয়ে গিয়েছে খালা, শুধু শুধু নজর দিও না।